আচ্ছা, আমরা যে আধুনিক শহরগুলোতে থাকি, এগুলো আসলে কিভাবে আজকের এই চেহারা এলো? এই যে বিশাল জটিল ব্যবস্থা, এর শুরুটা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ১৯ শতকের লন্ডনের গল্পে। বলা যায় এটাই ছিল বিশ্বের প্রথম আধুনিক মহানগরী। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে একটু ঢুমেরে আসা যাক। ভাবা যায় সেই ১৭৫০ সালের মধ্যেই ইংল্যান্ড আর ওয়েলসের প্রতি ৯ জনের মধ্যে একজন মানুষ লন্ডনে থাকত। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এ থেকেই বোঝা যায় শহরটা কেমন এক চুম্বকের মতো মানুষকে নিজের দিকে টানছিল। তো আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টা জিনিস দেখব। প্রথমে জানব কেন মানুষ দলে দলে শহরে আসছিল। তারপর কথা বলবো এই ভিড়ের কারণে কি কি সমস্যা তৈরি হচ্ছিল। এরপর দেখব সেই সমস্যাগুলো সমাধানের জন্য কি করা হয়েছিল, কিভাবে জন্ম নিল নতুন ধরনের বিনোদন, আর সবশেষে এই বিশাল পরিবর্তনের উত্তরাধিকারী হিসেবে আমরা কি পেলাম। তাহলে প্রথম প্রশ্নটাই হলো, লন্ডন এত আকর্ষণীয় ছিল কেন? কি এমন ছিল সেখানে যে গ্রামের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে এই বিশাল শহরে ছুটে আসছিল? এর পেছনে আসলে দুটো বড় কারণ ছিল। অষ্টাদশ শতক থেকেই লন্ডনের ডকইয়ার্ড আর বিভিন্ন শিল্প কারখানায় প্রচুর কাজের সুযোগ তৈরি হচ্ছিল। আর পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন মোটর গাড়ি আর বৈদ্যুতিক সরঞ্জামের মতো নতুন নতুন শিল্প এলো, তখন তো কারখানার সংখ্যা আরও বেড়ে গেল। ফলে কাজের খোঁজে মানুষের ঢল কখনো থামেনি। কিন্তু কথা হলো, এত মানুষ যখন এক জায়গায় এসে জড়ো হয়, তখন তো একটা প্রচণ্ড চাপ তৈরি হবেই, তাই না? এই জনসংখ্যা বিস্ফোরণের ফলটা ঠিক কী হয়েছিল? চলুন সেটাই দেখি। শহরের ধনী বাসিন্দারা এই বিশাল ভিড়কে নিজেদের জন্য একটা হুমকি হিসেবেই দেখত। এর পেছনে কারণ ছিল মূলত তিনটা। প্রথমত, তারা ভাবত গরিবদের অস্বাস্থ্যকর ঘিঞ্জি বস্তিগুলোই হলো সব রোগের উৎস, যা পুরো শহরের জন্যই বিপদ। দ্বিতীয়ত, ওই সব ঘিঞ্জি এলাকাগুলোতে আগুন লাগার ভয় ছিল মারাত্মক। আর তৃতীয়ত, ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে গরিবরা হয়তো বিদ্রোহ করে বসতে পারে। এই বাড়তি জনসংখ্যার প্রভাব কিন্তু সবার উপর একরকম ছিল না। যেমন ধরুন বাড়িওয়ালাদের কথা, তাদের তো পোয়া বারো, জায়গার চাহিদা বাড়ছে তো তারাও মনের সুখে ভাড়া বাড়িয়ে লাভ করছিল। আবার অন্যদিকে পুলিশের অবস্থা দেখুন, অপরাধ বাড়তে থাকায় তাদের জন্য শৃঙ্খলা বজায় রাখাই কঠিন হয়ে পড়েছিল। আর রাজনৈতিক নেতাদের একদিকে যেমন তাদের সম্ভাব্য ভোটার বাড়ছিল, তেমনি বাড়ছিল দায়িত্বের বোঝাও। এই সময়টা কিন্তু নারীদের কাজের ধরনেও একটা বিশাল ওলটপালট নিয়ে আসে। ১৯ শতকের শিল্পায়নের কারণে অনেক নারী কারখানা থেকে বেরিয়ে এসে বাধ্য হন গৃহকর্মী বা দর্জির মতো কাজে যোগ দিতে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরো পরিস্থিতিটাই পাল্টে যায়। যুদ্ধের চাহিদা মেটাতে তাদের আবারও কারখানায় ফিরিয়ে আনা হয়। তো শহরের এই যে এত এত সমস্যা, এগুলোর সমাধানের জন্য তখন কিছু বেশ বড়সড় আর হ্যাঁ, প্রায় বিতর্কিত কিছু পদক্ষেপ নেওয়া শুরু হলো। লন্ডনকে ভিড়ের চাপ থেকে বাঁচাতে শহরতলি তো বানানো হলো, কিন্তু সাথে সাথেই জন্ম নিল আর একটা নতুন আর বিশাল সমস্যা, যাতায়াত। মানুষজন কাজ থেকে এত দূরে থাকবে, কিন্তু প্রতিদিন অফিসে আসবে যাবে কিভাবে? আর এই সমস্যার সমাধান হিসেবেই জন্ম হল বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ের। আইডিয়াটা ছিল কিন্তু দারুণ সরল। প্রথমে শহরতলি বানিয়ে শহরের ভিড় কমাও, তারপর মাটির নিচ দিয়ে রেল লাইন বসিয়ে সেই শহরতলিকে মূল শহরের সাথে জুড়ে যাও। ব্যাস, একই সাথে বাড়ি আর যাতায়াত দুই সমস্যারই সমাধান হয়ে গেল। কিন্তু সবাই কি এই সমাধানটা খুশি মনে মেনে নিয়েছিল? না, মোটেই না। বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের মতো অনেকেই এর কড়া সমালোচনা করেছিলেন। তিনি এই বিশাল নির্মাণকে বলেছিলেন লোহার দৈত্য, যা নাকি শহরের জঞ্জাল আরও বাড়িয়ে দিয়েছিল। আর সমালোচনার কারণও কিন্তু ছিল। একটা সংবাদপত্র তো রীতিমতো সতর্ক করে দিয়েছিল যে ভূগর্ভস্থ রেলের প্রচণ্ড তাপ আর বাতাসের অভাবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আর সবচেয়ে ভয়াবহ দিকটা কি ছিল জানেন? মাত্র ২ মাইল রেলপথ বানানোর জন্য প্রায় ৯০০টা বাড়িঘর ভেঙে ফেলতে হয়েছিল। মানে একটা সমাধান জন্ম দিচ্ছিল আরও নতুন নতুন সমস্যার। লন্ডনের এই ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু ছিল না। একই সময় প্যারিসেও নগর পরিকল্পনার নামে ঠিক এমনই কাজ চলছিল, যেটাকে বলা হতো হাউসম্যানাইজেশন। এর আসল উদ্দেশ্য ছিল শহরকে সুন্দর করার নামে গরিবদের শহরের কেন্দ্র থেকে উচ্ছেদ করা, যাতে রাজনৈতিক বিদ্রোহের ভয়টা কমে। আচ্ছা, কাজ আর থাকার জায়গার বাইরেও কিন্তু মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আসছিল। সেটা হলো অবসর। চলুন দেখি কিভাবে আধুনিক বিনোদনের জন্ম হলো আর মানুষ তাদের ছুটির দিনগুলো কিভাবে কাটাতে শুরু করল। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় অবসরের বিনোদনেও সমাজের দুই শ্রেণীর মধ্যে আকাশ পাতাল তফাত ছিল।
একদিকে যেমন উচ্চবিত্তরা যেত অপেরা বা থিয়েটারে, তাদের একটা বার্ষিক লন্ডন সিজন থাকত, অন্যদিকে শ্রমিক শ্রেণীর মানুষেরা অবসরের জন্য বেছে নিত স্থানীয় পাব, যেখানে তারা নিজেদের মধ্যে আলোচনা বা রাজনৈতিক সভা করত। তবে এই সময়টাতেই কিন্তু সাধারণ মানুষের জন্য বিনোদনের নতুন নতুন দরজা খুলে যাচ্ছিল। সরকারের উদ্যোগে তৈরি হচ্ছিল লাইব্রেরি, আর্ট গ্যালারি আর জাদুঘর। মিউজিক হল আর সিনেমা থিয়েটারগুলো অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি কারখানার দূষণ থেকে একটু স্বস্তি দিতে শ্রমিকদের সমুদ্রের ধারে ছুটি কাটাতে উৎসাহ দেয়া হতো। শহরের জীবনযাত্রার মান ভালো করার জন্য সরকার তো অনেক আইনকানুন আর উদ্যোগ নিল, কিন্তু প্রশ্ন হল সেগুলো কি আসলেই কাজ করেছিল? চলুন এর একটা খতিয়ান দেখা যাক। এই সংস্কারগুলোর ফলাফল ছিল বলতে গেলে বেশ মিশ্র। একদিকে যেমন সরকারি জাদুঘর বা গ্যালারিগুলো সাধারণ মানুষের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল, অন্যদিকে আন্ডারগ্রাউন্ড রেলওয়ের মতো প্রকল্পগুলো শত শত মানুষকে ঘর ছাড়া করেছিল। আবার ব্যক্তিগত জীবনে শ্রমিকদের জন্য নতুন বাড়ি তৈরি হলেও সেই দুর্বল আবাসন ব্যবস্থার কারণে বড় পরিবারগুলো ভেঙে ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে যাচ্ছিল। 19 শতকের লন্ডনকে নতুন করে গড়া হয়েছিল তখনকার দিনের স্বাস্থ্য, পরিবহন আর সামাজিক শৃঙ্খলার মতো সমস্যাগুলো মেটানোর জন্য। তাহলে একটু ভাবুন তো, আজকের দিনের শহরগুলোকে আমরা কোন বড় সমস্যাগুলো সমাধানের জন্য নতুন করে গড়ছি? জলবায়ু পরিবর্তন, আবাসন সংকট নাকি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।